আমার চোখ দিয়ে এবার পানি বেরিয়ে গেল। তখনই স্যার উঠে দাঁড়িয়ে রেগে তার হাতের কাঁচের গ্লাসটা জোরে ফ্লোরে ছুঁড়ে মারলো। ভাঙা কাঁচের শব্দে সবাই স্যারের দিকে তাকালো। স্যার রাগটাকে চেপে শান্তভাবে বলল, দেখো ফুফু, আমার হাত থেকে একটা কাঁচের গ্লাস পড়ে ভেঙে গেল। এখন আমাকে এর জন্য কি করবে? কারণ সুপ্তির হাত থেকে সামান্য একটা চামচ পড়ে যাওয়ার জন্য তুমি যা করলে তাতে তো আমাকে তোমার ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার কথা। কিন্তু আমাকে তুমি কিছু বলবে না কেন? কারণ আমি এই বাড়ির ছেলে। আর সুপ্তি বউ বলে ও একটা সামান্য ভুলও করতে পারবে না কেন? আমাকে একটু বোঝাও তো। আর কি যেন বললে, আমার লজ্জা পাওয়া উচিত? পুরুষ মানুষ হয়ে রান্নাঘরে যায়, স্ত্রী কাজে সাহায্য করায় লজ্জা না। লজ্জা সেসব পুরুষদের পাওয়া উচিত যারা স্ত্রীর কাছে সাহায্য করে না। অ্যাকচুয়ালি তারা পুরুষই না, তারা কাপুরুষ, যেমন তোমার ছেলে। আর আমি বিয়ে করেছি একজন জীবন সঙ্গিনী পাওয়ার জন্য, কোনো শোপিসের জন্য না যে তাকে ধবা ধবা ফকা ফকা হতে হবে। আমার জন্য আমার স্ত্রী এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী, যার জন্য আমি সামান্য সাহায্য করা কি চাইলে সারা জীবন বসিয়েও খাওয়াতে পারি। তারপর রেগে গিয়ে হাত মুঠি করে টেবিলে বাড়ি দিয়ে বলল, সুপ্তিকে আমি বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছি। এই বাড়ি ততটাই ওর যতটা আমার। আমার বউয়ের সম্মান আমার সম্মান। আর শুভ্র আহমেদকে যে অপমান করবে তাকে সে ছেড়ে কথা বলবে না। বলেই চেয়ারে হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হনহন করে অফিসে চলে গেল। ফুপু তো হা হয়ে গেছে, কিছুই মনে হয় বুঝতে পারছে না। সামিয়া তার দিকে তাকিয়ে মুখ টিপে হাসছে। আমার শ্বশুর শাশুড়ির মুখেও গর্বের হাসি, আর আমার চোখ দিয়ে এখনো পানি পড়ছে। তবে এই অশ্রু খুশির। আজ সে আবার আমার মন ছুঁয়ে দিল, সেই প্রথম দিনের মতো। বিকেলে ছাদের দোলনায় বসে স্যারের বলা কথাগুলো ভাবছি। অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে। স্যারের ফুপু একটু আগেই চলে গেছে মুখ ফুলিয়ে, কেউই তাকে আটকানোর চেষ্টা করেনি। তবু আমি আটকাতে গিয়েছিলাম। ফুপু আমার দিকে তাকিয়ে কিছু না বলেই যেতে থাকে। আরেকবার আটকাতে যাব, কিন্তু সামিয়া আমার হাত ধরে আটকিয়ে রাখে। স্যার আজ খুব রেগে গিয়েছিল। সকালের নাস্তাটাও করেনি, আর আমি নিশ্চিত দুপুরেও কিছু খায়নি। স্যারের মাথা ঠান্ডা করার আমার মাথায় একটা আইডিয়া আসলো। স্যার বাসায় আসলো রাত 9টা বাজে। দেখে বোঝা যাচ্ছে এখনো মেজাজ খারাপ, আর খাবারও খায়নি। সে ফ্রেশ হয়ে বের হতেই আমি তার হাত টেনে তাকে ছাদে নিয়ে আসলাম। স্যার বারবার বলছিল তার ভালো লাগছে না, ছাদে কেন নিয়ে যাচ্ছি। কিন্তু ছাদে এসেই চুপ হয়ে গেল, কারণ আকাশে বিশাল বড় একটা চাঁদ উঠেছে। তার আলোয় সবকিছু খুব সুন্দর লাগছে। আমি গিয়ে ছাদে সুইমিং পুলে পা ডুবিয়ে বসলাম। তারপর স্যারকেও ইশারা করলাম এসে বসার জন্য। স্যার কোমরে দুহাত দিয়ে অন্যদিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিয়ে ঠিক আমার পাশে এসে বসলো, পা ডুবিয়ে। চাঁদের বিশাল প্রতিবিম্ব সুইমিং পুলের পানিতে পড়েছে। ঠান্ডা পানিতে আমরা পা ডুবিয়ে বসে খাচ্ছি। ছাদের খোলা বাতাসে আমাদের চুল উঠতে লাগলো। কিছুক্ষণ পর আমি স্যারকে জিজ্ঞেস করলাম, আজকে আপনি সারাদিন কিছু খাননি তাই না? আমার কথা শুনে স্যার আবার গম্ভীর হয়ে অন্যদিকে তাকালো, আর আমি স্যারের মুখের সামনে তুলে ধরলাম এক বাটি নুডলস। স্যারের বাটির দিকে নজর যেতেই আবেগী চোখে আমার দিকে তাকালো। আমি চোখ দিয়ে ধরার ইশারা করতেই স্যার বাটি হাতে নিয়ে খুশিতে আপ্লুত হয়ে গেল। তারপর ডান হাতে বাটি ধরে বাম হাত দিয়ে আমার একটা হাত তার কোলে টেনে বলল, জানো সত্যি, তোমার এই নুডলস আমি কত মিস করেছি। সেদিনের পর থেকে আমি আর কারোর হাতে নুডলস খাইনি। নুডলস দেখলেই আমার শুধু তোমার কথা মনে পড়তো। আমি তাকে বললাম, এখন কি শুধু কথাই বলবেন নাকি খাবেনও? স্যার একটা মিষ্টি হাসি দিয়ে আমার হাতে বাটি দিয়ে বলল, তুমি খাইয়ে দাও না। আমি একটা লাজুক হাসি দিয়ে স্যারকে খাইয়ে দিতে লাগলাম, আর স্যার আমার দিকে তাকিয়ে রইল। খাওয়ার মাঝখানে আমি তার মুখের সামনে নুডলস সহ চামচ নিতেই স্যার আমার হাত খপ করে ধরে ঘুরিয়ে আমার মুখে খাইয়ে দিল। এভাবে চলতে লাগলো আমাদের নুডলস খাওয়া। খাওয়া শেষে আমি বাটিটা সাইডে রাখতে নিলাম, আর স্যার আমার ওড়না দিয়ে মুখ মুছতে লাগলো। আমি ঘুরে অবাক চোখে তাকাতেই আমার দিকে ভ্রু নাচিয়ে ইশারা করলো। তারপর মুচকি হেসে অন্যদিকে তাকালো। আমরা অনেকক্ষণ গল্প করলাম। হঠাৎ স্যার আমার কাঁধে মাথা রাখলো। আমি সাথে সাথে কেঁপে উঠলাম। কিছুক্ষণ পর স্যার আমার একটা হাত তার হাতের মুঠিতে নিয়ে বলল, জানো সত্যি, আমার না চাঁদ খুব ভালো লাগে। আগে প্রতিদিন চাঁদ উঠলে আমি একবার ছাদে এসে দেখতামই। আমি বললাম, এখন প্রতিদিন দেখেন না? স্যার মাথা তুলে আমার দিকে তাকিয়ে বলল, না, এখন আমার কাছে এর থেকেও সুন্দর চাঁদ আছে, যাকে আমি প্রতিদিন রাতে ঘুমানোর পর মন ভরে দেখি। আমি লজ্জা পেয়ে তার চোখের দিকে তাকাতেই আটকে গেলাম। খোলা আকাশের নিচে জ্যোৎস্না রাতে শীতল হয়, আবারও আমাদের চোখে চোখে যেন কথা হতে লাগলো, কোনো এক অব্যক্ত কথা। একদিন বিকেলে আমার বড় বোনের মেয়ে আসলো। এবার 3 বছরে পড়েছে। অনেক কিউট, কেমন ভাঙা ভাঙা কথা বলে।
খালামুনি খালামুনি করে নাকি পাগল করে যাচ্ছিল, তাই ভাইয়া নিয়ে এসেছে। কিন্তু এখানে এসে সে খালুর জন্যই বেশি পাগল হয়ে গেছে। খালামুনির কথা আর মনেই নেই। আর শুভ্র স্যারও একদম যেন মিশে গেছে ওর সাথে খেলায়। এত এত আদর করছে, স্যারও খুব খুশি ওকে পেয়ে। স্যার যে এত বাচ্চা পছন্দ করে তা তো আমি জানতামই না। আমি হলের সোফায় বসে বসে দূর থেকে তাদের খেলা দেখছিলাম। এমন সময় আমার শাশুড়ি মা এসে আমার পাশে বসে শুভ্র স্যারের দিকে দেখিয়ে বলল, এই শুভ্রটা না বাচ্চা দেখলে একেবারে পাগল হয়ে যায়, খুব পছন্দ করে বাচ্চা পোলাপান। তারপর আমার দিকে তাকিয়ে হেসে বলল, বৌমা, এবার আমার শুভ্রকে ওর নিজের একটা বাচ্চা এনে দাও, আমরাও এখন নাতি নাতনির মুখ দেখি। মার কথা শুনে আমি বেশ লজ্জা পেলাম। স্যারও তখন এখানেই আসছিল। মার শেষের কথাগুলো শুনে আমার সাথে চোখে চোখ পড়তে সেও লজ্জা পেয়ে আর আগালো না, চলে গেল। স্যার সেদিনের পর থেকে কয়েকদিন পরপরই বায়না ধরে আমার হাতে নুডলস খাওয়ার। যখন তখন বলবে, সত্যি নুডলস বানিয়ে নিয়ে এসো না প্লিজ। আমার আর কি করার, আমাকেও বানিয়ে আনতে হয়। কিন্তু এখন অ্যাডভান্স যোগ হয়েছে, আমাকে খাইয়েও দিতে হয়। স্যার আমাকে একটা কমলার খোসা ছাড়িয়ে দিতে বলে বিছানায় হেলান দিয়ে ফোন টিপছিল। আমার একটু দুষ্টুমি করতে মন চাইলো। আমি চুপি চুপি তার চোখের সামনে একটা কমলা ধরে রস ছিটিয়ে দিলাম। স্যার ধর পড়িয়ে বসে পড়ে হাত দিয়ে চোখ কচলাতে লাগলো। আর আমি হাসতে হাসতে পালানোর জন্য এক পা বাড়াতেই পেছন থেকে হাতে একটা হ্যাঁচকা টান অনুভব করে গিয়ে পড়লাম স্যারের উপর। আমি ওঠার চেষ্টা করছি, কিন্তু স্যারও শয়তানি হাসি দিয়ে আমাকে হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরে ঘুরে তার নিচে আমাকে ফেলে আমার হাত বিছানার সাথে চেপে ধরলো। আমি ছোটার জন্য আপ্রাণ চেষ্টা করছি, আর স্যার আমাকে দেখেই যাচ্ছে এক দৃষ্টিতে। আর আমি বলছি, আর করব না, এই কানে ধরছি, প্লিজ ছাড়ুন। আমি ভর্তা হয়ে গেলাম। না, আমার কোনো কথা মনে হয় না তার কানে ঢুকছে। কি রে বাবা, চোখ খুলে ঘুমিয়ে গেল না তো? স্যার এবার আস্তে আস্তে তার মুখ আমার খোলা চুলের কাছে এনে ঘ্রাণ নিতে লাগলো। আমার বুকের ভেতর যেন কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছে, ধক ধক করেই যাচ্ছে। কি করে নিজেকে ছুটাই? হাত এখন কিছুটা আলগা হয়ে গেছে। সেই সুযোগে আমিও হাত ছাড়িয়ে হেসে হেসে স্যারকে সুড়সুড়ি দিতে লাগলাম। স্যার আমার উপর থেকে সরে যেতেই খিলখিলিয়ে হেসে উঠে দিলাম এক দৌড়। কিন্তু দরজা পর্যন্ত যেতেই স্যার আবার আমার হাত ধরে ফেললো পেছন থেকে। এক টান দিয়ে আমাকে তার বুকে এনে ফেলে আমার পেছনে তার দু হাত দিয়ে আমাকে আঁকড়ে ধরলো। আমি আমার হাত দিয়ে তার বুকে ধাক্কা দিয়ে তাকে সামনে সরানোর চেষ্টা করছি। তাতে শুধু একটা জিনিস হলো, আমি হয়রান হলাম আর কিছুই না। হয়রান হয়ে মুখ ফুলিয়ে নিচে তাকিয়ে রইলাম। স্যার একটা বাঁকা হাসি দিয়ে বলল, শক্তি খাটানো হয়ে গেছে? স্যার তার হাতের এক আঙুল দিয়ে আমার কপাল থেকে শুরু করে আলতো করে ছুঁয়ে নিচে যেতে লাগলো। আমি ফট করে বলে উঠলাম, মা আপনি? স্যার সাথে সাথে আমাকে ছেড়ে পেছনে তাকালো, কিন্তু দেখলো কেউ নেই। আমি তাকে জিভা দিয়ে মুখ ভেঙচি দিয়ে এক দৌড় দিয়ে হাওয়া হয়ে গেলাম। আর স্যার কোমরে হাত দিয়ে হাসতে লাগলো। একদিন বিকেলে শপিং মলে গেলাম কিছু টুকটাক কেনাকাটা করতে। আমি একা এসেছি, সেখানে হঠাৎ তমার সাথে দেখা। তারপর আমার মন খুশিতে ভরে উঠলো। এতদিন পর নিজের বেস্টুকে সামনে দেখে আমি ছুটে গিয়ে তমার নাম ধরে ডাকলাম। তমা আমাকে দেখে এক পলকের জন্য খুশিতে ঝিলিক মেরে উঠলো, কিন্তু পরক্ষণে ওর চেহারায় খুশির বদলে রাগ ভিড় করলো। ও পেছনে ফিরে হাঁটতে লাগলো। আমি ছুটে গিয়ে ওর পথ আগলে ওর হাত ধরে বললাম, তমা আমাকে প্লিজ মাফ করে দে। তমা ওর হাত ছাড়িয়ে বলল, আমাকে চিনিস তুই? অদ্ভুত তো। আমি উদ্বিগ্ন কণ্ঠে বললাম, তমা এরকম বলিস না, আই এম সরি। তমা বলল, আর কি বলবো সুপ্তি, তুই এমন কেন করলি? কথা নেই বার্তা নেই, একদম উধাও। আর এখন তোর আমার কথা মনে পড়েছে? আমি তমাকে ধরে কেঁদে ফেললাম। বললাম, তমা তুই জানিস না আমার কিছু সমস্যা ছিল। তমা বলল, এমন কি সমস্যা থাকতে পারে যে তোকে সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিতে হবে? আমার কথা না হয় বাদই দিলাম, তুই জানিস শুভ্র স্যারের কি অবস্থা হয়ে গিয়েছিল? পাগল হয়ে গিয়েছিল, পাগল। রাত 1টা বাজে আমার বাসার সামনে দাঁড়িয়ে থেকেছে শুধুমাত্র জানার জন্য যে আমি তোর কোনো খোঁজ পেয়েছি কিনা। আমি তো শুনেছি স্যার এরপর থেকে ভালো ভালো ক্লাসও নিত না, অন্যমনস্ক হয়ে থাকতো। আমাদের ফাইনাল পরীক্ষার সময় প্রতিদিন তোকে খুঁজে বেরিয়েছে। তার কিছুদিন পরই স্যার কলেজ ছেড়ে দেয়। স্যার তোকে কত ভালোবাসে, আর তুই এতটা নিষ্ঠুর, তুই কি করে হলি? তমার কথাগুলো চুপ হয়ে শুনছিলাম। শেষের কথাটা শুনে বললাম, শুভ্র স্যার তোকে বলেছে সে আমাকে ভালোবাসে? তমা আমাকে ধরে বলল, সব কথা কি বলে দিতে হয়? তমাকে অবশেষে অনেক কষ্টে মানাতে পারলাম। যখন ও শুনলো আমার সাথে স্যার বিয়ে হয়েছে, তখন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ভাগ্যিস বিয়েটা স্যারের সাথেই হয়েছে, তোকে শেষমেশ না পেলে হয়তো স্যার পাগলই হয়ে যেত। তারপর জানলাম তমারও 1 বছর হলো বিয়ে হয়েছে, আর এখনো প্রেগনেন্ট। তমার ফোন নাম্বার আর অ্যাড্রেসও এনেছি। গাড়িতে বসে বসে তমার কথাই ভাবছি।
সবার চোখে আমি দোষী, সবাই আমাকেই দোষ দিচ্ছে, কিন্তু আমি আমার কথা আর কাউকেই বলতে পারছি না। তমা স্যারকে নিয়ে যা যা বললো তা কি সত্যি? ও আবার কোনো ভুল বোঝেনি তো? যদি ভুল নাই হয়ে থাকে তবে আমি সেদিন যা দেখেছিলাম তার কি মানে ছিল? স্যার আমার প্রতি এত রাগ থাকা সত্ত্বেও আমার কতটা খেয়াল রাখে, যত্ন করে কেন? আমারও স্যারের প্রতি কত রাগ অভিমান জমা আছে, কিন্তু স্যারের সামনে গেলেই সব যেন কোথাও উধাও হয়ে যায়। ইচ্ছে করে সেসব নিয়ে না ভাবতে, কিন্তু সেদিনের দেখা দৃশ্যও আমার পিছু ছাড়ছে না। আমার চোখে দেখা কি করে ভুল হতে পারে? প্রশ্নের উত্তরগুলো স্রোতের বিপরীতে যে আমি এলোমেলো হয়ে যাচ্ছি। যখনই এসব নিয়ে ভাবি আমার মাথা ফাঁকা ফাঁকা লাগতে শুরু করে। বাসায় পৌঁছে বিছানায় গা এলিয়ে দিলাম। কেমন যেন ক্লান্ত লাগছে, অনেক ক্লান্ত। আচ্ছা, এই ক্লান্তিটা কি শরীরের নাকি মনের? ভালো লাগছে না, আমার এগুলো নিয়ে ভাবতে আর ভালো লাগছে না। তাই ভাবনা ছেড়ে ক্লান্ত শরীর নিয়ে ঘুমের রাজ্যে পাড়ি দিলাম। কতক্ষণ ঘুমিয়ে রইলাম জানি না। মাথায় কারো হাতে ছোঁয়া পেয়ে চোখ খুলে তাকালাম। চোখ খুলতে দেখলাম একটা উদ্বিগ্ন মুখ। শুভ্র স্যার আমার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলো, সুপ্তি, শরীর খারাপ করছে নাকি? এই সময় ঘুমিয়ে রয়েছো? আমি তাড়াতাড়ি উঠে বসলাম। ফোন হাতে নিয়ে দেখলাম রাত 8টা বেজে গেছে। ও নো, এতক্ষণ ঘুমিয়েছি! মাগরিবের নামাজটাও বাদ গেল। আমি উঠে বাথরুমে চলে গেলাম। বের হয়ে দেখি স্যার রুমে নেই। কিছুক্ষণ পর এশার নামাজের সাথে মাগরিবের কাজা নামাজও আদায় করে নিচে চলে এলাম। গিয়ে দেখি সামিয়ার মা কি নিয়ে হাসাহাসি করছে আর চা খাচ্ছে। মা আমাকে দেখে ডেকে বসতে বলে হাতে এক কাপ চা তুলে দিল আর বলল, ভালো লাগছিল না, তাই এই অসময়ে চা বানিয়ে খাচ্ছি। চায়ের কাপে চুমুক দিয়ে এখন একটু ভালো লাগছে। শুভ্র স্যারকে কোথাও দেখছি না। আমার কৌতূহলী চোখ বারবার এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছে। মা হয়তো বুঝতে পারলো, তাই বলল, শুভ্র সাথে আছে, নাহিদ এসেছে, ওর সাথেই কথা বলছে। তারপর আমার হাতে চায়ের ট্রে ধরিয়ে দিয়ে উপরে পাঠিয়ে দিল। আমি চায়ের ট্রে হাতে দরজার কাছে আসতে আমার কানে আসলো শুভ্র স্যারের গলা। স্যার বলছে, নাহিদ, বিয়ের আগের আর পরের অবস্থাকে একসাথে গুলিয়ে ফেলিস না। বিয়ের পরে অনেক পরিস্থিতিতে তোর ভালো না লাগলেও তোকে তা হ্যান্ডেল করতে হবে, কারণ তখন সেটা তোর দায়িত্বের মধ্যে পড়বে। এখন তুই যেমন ইচ্ছা রিয়্যাক্ট করতে পারিস, কিন্তু তখনও যদি এমন করিস তাহলে সেটা তোদের দুজনেরই বাঁধবে, সম্পর্কগুলোর মধ্যে প্রশ্ন উঠে আসবে। তাদের এই কথার মাঝে আমি ট্রে হাতে সামনে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখে তারা দুজনেই চুপ হয়ে গেল। আমি তাদের সামনে টি টেবিলে ট্রে রেখে চা দিলাম হাতে। নাহিদ ভাইয়া বলছে, আরে ভাবি আপনিও বসেন। আমি বললাম, না থাক, আপনারা কথা বলুন, বলে চলে আসলাম সেখান থেকে। সকালে মা, বাবা, সামিয়া আবার নানুবাড়ি চলে গেল মাকে ডাক্তার দেখাতে। নানুবাড়ির পাশে নাকি কোন ডাক্তার আছে ভালো, বেশ কিছুদিন সেখানে বেরিয়েও আসবে। একটু পর স্যারও অফিসে চলে গেল।